আমাদের ভালো লাগাতে সকলকে টেডি দিবসের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প টেডি ডে। গল্পটি তাহলে শুরু করি। দিদি, ওই গোলাপি রঙের টেডিটা দিন না, যেটার গলায় নীল রিবন বাঁধা। ছেলেটার আচমকা গলার স্বরে অল্প কেঁপে উঠল সৃজা। আসলে ও একেবারে অন্যমনস্ক ছিল। বড় বড় বিষণ্ণ দুটো চোখ মেলে দোকানে বসে থাকলেও ওর মনটা বিছিয়েছিল সুদূর অতীতে। হ্যাঁ দিচ্ছি বলে টেডিটা নিয়ে এলো ও। ছোট্ট অথচ বেশ কিউট এই বাহারি নরম ভোঁদর। দিদি, স্কাই কালারের টেডি হবে? এরকমই স্কাই কালার? ফের প্রশ্ন করল ছেলেটা। না ভাই, মাথা নাড়ল ছেলেটা। আসলে আমার ওর খুব আকাশি রং পছন্দ, তো তাই বলছিলাম আজ তো টেডি বিয়ার ডে, তাই ওর পছন্দ মতো রঙের টেডি পেলে খুব ভালো হতো। যাকগে, আপনি ওই গোলাপিটাই দিন। ছেলেটা টেডি কিনে দাম মিটিয়ে চলে গেল। সৃজা আবার এসে বসে পড়ল দোকানদারের শক্ত টুলে। আজ টেডি বিয়ার ডে? না, একদম মনে ছিল না সৃজার। অবশ্য আজকাল কবেই বা ওর দিন তারিখের হিসাব থাকে। ওর কাছে এখন শুধু দিন শুরু হয় আর শেষ হয়। কাঁচের শোকেসে সাজানো অন্য সাদা টেডিটার দিকে অপলক তাকিয়ে রইল সৃজা। একবার রাহুলও ওকে ঠিক এরকম দুধ সাদা একটা টেডি বিয়ার দিয়েছিল, শুধু সেটা সাইজে ছিল পেল্লাই বড়। আচ্ছা, সেদিনও কি টেডিডে ছিল? না, একেবারে মনে পড়ছে না সৃজার। আসলে ওই নরম তুলতুলে টেডি বিয়ার বরাবরই বড্ড পছন্দের ছিল সৃজার। রাহুল জানতো তো সেটা, তাই নানা ছুতোই সব সময় টেডি উপহার দিত ওকে। সৃজা রাগ করলেও টেডি, ওর মন খারাপ হলেও টেডি, আবার ওর জন্মদিনেও টেডি। একটা সময় সত্যি রাহুল চোখে হারাতো ওকে। বিয়ের আগে প্রেম পর্বের সময় সব বন্ধুরা তাই বলতো তো সৃজাকে, উফ, ভাগ্য করে একটা প্রেমিক পেয়েছিস বটে। বিয়ের পরেও সৃজার প্রতি তার বরের পাগলপাড়া প্রেম দেখেও অনেকের মনে জ্বালা ধরত, সেটা বেশ বুঝত ও। কে জানে কার কুনজর লেগেছিল ওদের সম্পর্কে, তাই তো সব কিছু শেষ হয়ে গেল এভাবে। বরাবরই রাহুলটা বড্ড বাচ্চা ভালোবাসত, তাই বিয়ের বছর দুয়েক গড়াবার পর থেকেই বাচ্চা প্ল্যান করেছিল ওরা। কিন্তু কিছুতেই ভরছিল না সৃজার কোল। ডাক্তার দেখানো হলো, অনেক পরীক্ষা নিরীক্ষাও হলো, আর তাতেই জানা গেল মা হতে পারার সমস্যা আছে সৃজার। হয়তো কোনো দিনই সন্তান ধারণ করতে পারবে না ও। শুধুমাত্র এই একটা সত্যি মুহূর্তের মাঝে সেদিন কেমন যেন পাল্টে দিয়েছিল সব কিছু। নিমেষে স্নেহশীলা থেকে সৃজার প্রতি কঠোর হয়ে গেছিল ওর শাশুড়ির ব্যবহার। এমনকি বদলে গেছিল রাহুলও। হঠাৎ করেই কেমন যেন দুমড়ে যাওয়া এক বিষণ্ণ আত্মায় পরিণত হয়েছিল ও। কষ্টে প্রতিনিয়ত বুকটা ফেটে যাচ্ছিল সৃজার। বারবার মনে হচ্ছিল হঠাৎ করে ওদের সংসারটা এভাবে থমকে যাবার জন্য দায়ী শুধু ও। রাহুলের মতো এমন একজন প্রাণখোলা মানুষের ভেঙে চুরে যাবার জন্য একমাত্র কারণ শুধুই ও। নিজেকে ফাঁসির যোগ্য অপরাধী মনে হয়েছিল সৃজার। একটা অদ্ভুত অবসাদ আর বিষাদ গ্রাস করে নিচ্ছিল ওকে। কিচ্ছু ভালো লাগতো না ওর। ছোট ছোট ব্যাপারেই ধৈর্যচ্যুতি ঘটত। মাথা গরম হয়ে যেত। প্রায় প্রতিদিন অশান্তি শুরু হলো রাহুলের সাথে। এইভাবে মাস কয়েক যাবার পর ও বুঝতে পেরেছিল এমন করে গোটা জীবন চালানো সত্যিই সম্ভব নয়। তাছাড়া ওর মতো একজন অসম্পূর্ণ নারীর জন্য কেনই বা রাহুল বঞ্চিত হবে সন্তান সুখ থেকে? তাই নিজের সুচিন্তিত সিদ্ধান্তেই সেদিন ঘর ছেড়েছিল সৃজা। চলে এসেছিল বাপের বাড়ি। রাহুল ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল ওকে, কিন্তু ও যায়নি। উল্টে বলেছিল, আমি ডিভোর্স চাই রাহুল, তোমার সাথে থাকতে পারছি না আর। সেদিন নীরবে ফিরে গেছিল রাহুল, আর কখনো আসেনি, যোগাযোগও করেনি। তবে সে ডিভোর্সও দেয়নি সৃজাকে। সৃজাও আর কখনো ফিরে যাবার চেষ্টা করেনি। তবে খবর পেয়েছিল রাহুল এখন আর এদেশে থাকে না।
বিদেশে রয়েছে প্রায় গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে। থাক, ও বিদেশে ভালো থাকলে তাই থাক। ওর ভালো থাকা ছাড়া আর কিছুই চায় না আজ সৃজা। ও এই ১.৫ বছরে বিশেষ কিছু বদলাতে পারেনি নিজেকে। লেখাপড়ায় আহামরি ভালো ও কোনো দিনই ছিল না, তাই চাকরি জোটাতে পারেনি। নাচ গান ও জানে না, তাই বাবার এই গিফট শপ এই এখন বসেও। ঝ্যাং ঝ্যাং করে হঠাৎ ভেজে উঠল মোবাইলটা। আবার বাস্তবে ফিরে এলো সৃজা। মা ফোন করছেন বাড়ি থেকে। হ্যাঁ মা, বলো। সেজু, তুই এক্ষুনি বাড়ি আয় তো একবার, খুব দরকার, দেরি করিস না। বলেই ফোন কেটে দিল মা। ভয় পেয়ে গেল ও। কি হলো, বাবার শরীর খারাপ করলো না তো? দোকানের কর্মচারীকে বলে দ্রুত পায়ে বাড়ির দিকে এগোলো সৃজা। হুড়মুড় করে ঘরে ঢুকেই হাই ভোল্টেজ শক খেল ও। এ কাকে দেখছি ও এতদিন বাদে? বসার ঘরে সোফার ওপর বসে রয়েছে রাহুল, কিন্তু চেনাই যাচ্ছে না। ওদের কলেজের সেই হ্যান্ডসাম হিরোর এই কি ভগ্নপ্রায় চেহারা। তুমি? একদলা বিস্ময় ঠেলে ওর মুখ থেকে বেরিয়ে এলো শব্দটা। আমি মাসখানেক আগে ফিরেছি বিদেশ থেকে, বলল ছেলেটা শুকনো গলায়। ও, কিন্তু হঠাৎ এভাবে এখানে? চোখ নামিয়ে বলল সৃজা। তুমি এখনও আমার বিবাহিতা স্ত্রী। আমি যখন ইচ্ছা তোমার সাথে দেখা করতে আসতেই পারি। সেটা কি ভুলে গেছো? না মানে, তোমার জন্য একটা উপহার এনেছি সৃজা। বলেই ওর হাত চেপে ধরে ওকে পাশের ঘরে নিয়ে গেল রাহুল। চমকে গেল সৃজা। এটা কি? খাটের ওপর শোয়ানো একটা ছোট্ট পুটুলির মতো জ্যান্ত পুতুল। চোখ পিটপিট করছে, ছোট্ট ছোট্ট হাত পা নাড়াচ্ছে। এ কে? একদলা প্রশ্ন আর বিস্ময় বেরিয়ে এলো সৃজার গলা চিরে। ও টেডি, আমাদের সন্তান। সব নিয়মকানুন মেনে ওকে দত্তক নিয়েছি একটা অনাথ আশ্রম থেকে। আজই হাতে পেলাম ওকে, তাই প্রথমেই ওকে নিয়ে এলাম ওর মায়ের কাছে। আমায় ফিরিয়ে দিলেও ওকে কি ফিরিয়ে দিতে পারবে তুমি? পুরুষের না কাঁদার নিয়ম ভেঙেও চোখে জল ভরে উঠেছে রাহুলের। দেখল সৃজা। ঝরঝর শ্রাবণ এবার দখল নিল সৃজার আঁখি পল্লবেরও। তোমায় ছেড়ে শুধু অন্য দেশ কেন, অন্য সৌরজগতে গিয়েও ভালো থাকতে পারবো না সৃজা। আর আমাদের বাপ মেয়েকে কষ্ট দিস না শাকচুন্নি। বহুদিন পর আবার নিজের আদরের সেই নাম শুনল সৃজা। আবেগে ভেসে যাচ্ছে ওর বুকটা। এক হাতে বাবা আর এক হাতে মেয়েকে চেপে ধরে শুধু ও বলল, আর কোনো দিন কষ্ট পেতে দেব না তোমাদের কাউকে। শুধু ভালোবাসবো, অনেকটা ভালোবাসবো। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে পল্লবী সেনগুপ্ত, পাঠে জয়তী। ধন্যবাদ।